হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো LRNR ক্লাসেস, সঙ্গে আমি সুকান্ত। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর আমাদের পরিবেশের অন্তর্গত চ্যাপ্টার নম্বর 3 পশ্চিমবঙ্গ চ্যাপ্টারটি পড়াবো। এর আগের দিন আমি পশ্চিমবঙ্গ থেকে পর্বত শ্রেণী, পর্বত শৃঙ্গ, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ কোন কোন জায়গাগুলোকে বলা হয় সেটা পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের তারপর থেকে পড়াবো এবং আজকের প্রথম টপিক হলো পশ্চিমবঙ্গের জলবায়ু। তো পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন, এর প্রকৃতি কেমন এবং এখানে কি কি ঋতু বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেগুলো দেখব। দেখো, জলবায়ু। তো পশ্চিমবঙ্গের জলবায়ুকে কি বলা হয়? বলা হয় ক্রান্তীয় আর্দ্র মৌসুমি প্রকৃতির জলবায়ু। কেন বলা হয়? কারণ পশ্চিমবঙ্গের মাঝ বরাবর চলে গেছে একটি রেখা, যে রেখাটির নাম কর্কট ক্রান্তি রেখা, এবং এই পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর প্রভাব অনেকটাই গুরুত্বপূর্ণ। তাই পশ্চিমবঙ্গের জলবায়ুকে আমরা বলি ক্রান্তীয় আর্দ্র মৌসুমি প্রকৃতির জলবায়ু। এরপরে দেখো ঋতু। কি কি ঋতু লক্ষ্য করা যায়? প্রথম হচ্ছে শুষ্ক গ্রীষ্মকাল, আর্দ্র গ্রীষ্মকাল, শরৎকাল আর শীতকাল। তো শুষ্ক গ্রীষ্মকাল আমরা কোন সময়টাকে বলব? যে সময়টাতে আমাদের টেম্পারেচার বা উষ্ণতা কি হয়, সব থেকে বেশি হয়, সেই মাসগুলোকে আমরা গ্রীষ্মকাল অর্থাৎ শুষ্ক গ্রীষ্মকালে ফেলব। আর এরপরে আছে আর্দ্র গ্রীষ্মকাল, অর্থাৎ এই সময়ে টেম্পারেচার শুষ্ক গ্রীষ্মকালের থেকে কিছুটা পরিমাণ কম হয়, আর এই সময়টাতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে তথা পশ্চিমবঙ্গে প্রবেশ করে। আর এই সময়টাইতে আমরা বলবো আর্দ্র গ্রীষ্মকাল, অর্থাৎ যে সময়টাতে টেম্পারেচার শুষ্ক গ্রীষ্মকালের থেকে তুলনামূলকভাবে কম থাকে এবং যে সময়টাতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে তথা পশ্চিমবঙ্গে প্রবেশ করে সেই সময়টাকে আমরা বলবো আর্দ্র গ্রীষ্মকাল। এখানে টেম্পারেচার তুলনামূলকভাবে কম থাকে। শরৎকাল। শরৎকাল সেই সময়টাকে আমরা বলবো যে সময়টাতে ওই যে মৌসুমি বায়ু প্রবেশ করেছিল ভারতে তাকে তো ফিরে যেতে হবেই, অর্থাৎ যে সময়টাতে ওই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আমাদের ভারত থেকে বিদায় নেবে সেই সময়টাকে, অর্থাৎ সেই মাসগুলোকে আমরা বলবো শরৎকাল। অর্থাৎ মৌসুমি বায়ুর আগমনকালকে বলবো আর্দ্র গ্রীষ্মকাল আর মৌসুমি বায়ুর প্রত্যাগমনকালকে বলবো শরৎকাল। আর শীতকাল তোমরা সবাই জানো, যে সময়টাতে সূর্য তির্যকভাবে কিরণ দেয় ভূপৃষ্ঠকে, এবং আর যে সময়টাতে আমাদের প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার কম থাকে সেই সময়টাকে আমরা বলবো শীতকাল। অর্থাৎ শুষ্ক গ্রীষ্মকালের অপোজিট হলো শীতকাল। এরপরে চলে আসো, এরপরে দেখো জলবায়ুর প্রকৃতি কেমন। অর্থাৎ আমাদের এই যে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা আছে সেখানে কি কি রকম জলবায়ু লক্ষ্য করা যায়। প্রথম হচ্ছে পার্বত্য জলবায়ু, অর্থাৎ যেটা পার্বত্য এলাকায় লক্ষ্য করা যায়। কোন কোন জলবায়ু পার্বত্য এলাকায় লক্ষ্য করা যায় সেই ম্যাপটা মনে রাখার চেষ্টা করো, যেটা আমি এর আগের দিন তোমাদেরকে এঁকে দেখিয়েছিলাম। যেই ম্যাপে উত্তরবঙ্গকে আমরা দেখিয়েছিলাম সেই ম্যাপটা হলো পার্বত্য জলবায়ুর অন্তর্গত। অর্থাৎ এখানে পর্বত লক্ষ্য করা যায়। কোন কোন জায়গা মনে করলে তোমরা দেখতে পাবে, উপরে দার্জিলিং আছে, জলপাইগুড়ি আছে, কোচবিহার আছে, আলিপুরদুয়ার আছে। অর্থাৎ এই সমস্ত অঞ্চলে পর্বত লক্ষ্য করা যায় এবং এই সমস্ত অঞ্চলের যে টেম্পারেচার সেটা অনেকটাই কম থাকে। কারণ কি, এখানকার অল্টিটিউড অর্থাৎ এখানকার উচ্চতা বাকি সমস্ত জেলাগুলির থেকে অনেকটা বেশি, তাই এখানে উষ্ণতা অনেক কম। তাহলে পার্বত্য জলবায়ু কোন জায়গাটা বুঝতে পারলে তোমরা। এরপর দেখো নাতিশীতোষ্ণ জলবায়ু। আর নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ, অর্থাৎ এই জায়গাগুলো কি সবসময় মডারেট অবস্থায় লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলো কোনগুলো? ঠিক উত্তর থেকে নিচের দিকে নেমে এসো। উত্তর থেকে নিচের দিকে নেমে আসলে তোমরা প্রথমে পাবে কি, মালদা পাবে,
উত্তর দিনাজপুর পাবে, দক্ষিণ দিনাজপুর পাবে। এই যে তিনটি জেলা পশ্চিমবঙ্গের, এই তিনটি জেলাতে এই নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায়। পরেরটা এসো ক্রান্তীয় আর্দ্র, অর্থাৎ সেই আর্দ্র মানে যে জায়গাটাতে টেম্পারেচার শুষ্কর থেকে কিছুটা কম। পরেই আছে দেখো ক্রান্তীয় শুষ্ক, অর্থাৎ যে অঞ্চলটাতে শুষ্ক সেইটা হলো টেম্পারেচার অনেক বেশি, যে অঞ্চলটা আর্দ্র সেই অঞ্চলটাতে টেম্পারেচার তুলনামূলকভাবে শুষ্কর থেকে কম। তাহলে ক্রান্তীয় আর্দ্র কোনটা বা ক্রান্তীয় শুষ্ক কোনটা? ক্রান্তীয় আর্দ্র সে সমস্ত অঞ্চল যে সমস্ত অঞ্চলে ক্রান্তীয় শুষ্কর থেকে টেম্পারেচার তুলনামূলকভাবে কম থাকে। কোন কোন অঞ্চল যদি দেখতে পাও, তলার দিকে একদম আসলে দেখতে পাবে সেই তোমাদেরকে বলেছিলাম উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। তারপর যদি একটুখানি ওপরে যাও পাবে হুগলি, পাশে পাবে কলকাতা, আমাদের পূর্ব বর্ধমানকে কিছুটা পাবে, আর একদম উপরে গেলে পাবে মুর্শিদাবাদ, যেখান দিয়ে কি হয়েছে না গঙ্গা নদী ওর মধ্যবর্তী স্থল থেকে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ঠিক আছে, তো ওই সমস্ত জায়গা হলো ক্রান্তীয় আর্দ্র। আর ক্রান্তীয় শুষ্ক অর্থাৎ যে সমস্ত অঞ্চল গ্রীষ্মকালে একেবারে টেম্পারেচার হাই থাকে সেই সমস্ত অঞ্চলগুলোকে বলবো ক্রান্তীয় শুষ্ক অঞ্চল। উদাহরণস্বরূপ পুরুলিয়া একদম পশ্চিম দিকে, বাঁকুড়া, বীরভূম, এই সমস্ত অঞ্চলে কি হয় টেম্পারেচার গ্রীষ্মকালে অনেক বেশি থাকে, তাই এই অঞ্চলগুলোকে আমরা এই জলবায়ুর প্রকৃতিতে রাখবো ক্রান্তীয় শুষ্ক জলবায়ু। এবার আমরা দেখব যে পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলা লক্ষ্য করা যায় সেই সমস্ত জেলাগুলিতে কি কি মৃত্তিকা লক্ষ্য করা যায়। তো এই মৃত্তিকাগুলোকে আমরা এইভাবে কি করেছি শ্রেণী বিভক্ত করেছি। দেখো প্রথমে পার্বত্য মৃত্তিকা, প্রাচীন পলি মৃত্তিকা, নবীন পলি মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, লাল মৃত্তিকা, আর কি লবণাক্ত মৃত্তিকা, জলাভূমির মৃত্তিকা। এই যেটা তোমাদের সামনে দেখিয়েছি এইগুলোতে গোটা পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা আছে সেইগুলো কভার হয়ে যায়। প্রথমে আসছি পার্বত্য মৃত্তিকা। নামটা শুনেই বুঝতে পারছো, নামটা শুনেই বুঝতে পারছো তোমরা যে সেই উত্তরবঙ্গের 4 জেলা এই অংশে লক্ষ্য করা যাবে। কোন কোন জেলা? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার আর আলিপুরদুয়ার। এই সমস্ত অঞ্চলে যে মৃত্তিকা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে পার্বত্য মৃত্তিকা। কি চাষ হয়? এখানে চা চাষ হয়। ঠিক আছে, মেনলি। এবার দেখো আসছি প্রাচীন পলি মৃত্তিকাতে। প্রাচীন পলি মৃত্তিকা যাকে আমরা স্থানীয় ভাষায় ভাঙ্গার বলে থাকি। এই ভাঙ্গর শব্দতে একটা ভাঙা ভাঙা ব্যাপার বোঝা যাচ্ছে। সেই ভাঙা ভাঙা কেন হয়েছে? অর্থাৎ এটা একটা প্রাচীন পলি মৃত্তিকা। একটা সময় এই সমস্ত অঞ্চলে নদী প্লাবিত হওয়ার দরুন যে পলি সঞ্চয় হয় সেটা লক্ষ্য করা যেত, কিন্তু এখন নদীর বহন কাজে কি হয়েছে অনেক পরিমাণ নুড়ি পাথর বালি কাদা এইগুলো অবস্থা করার জন্য কি করতে পারে না, সেই সমস্ত জায়গাগুলোকে নদী আর প্লাবিত করতে পারে না। তাই সেই সমস্ত অঞ্চলে আগে কি হতো নদীর পলি সঞ্চয় হতো, কিন্তু বর্তমানে সেই সমস্ত অঞ্চলে নদীর যে পলি সেটা আর সঞ্চয় হতে পারে না। সঞ্চয় না হওয়ার জন্য সেই অংশটা অনুর্বর, অর্থাৎ সেখানে যে ফসল চাষ করা হয় তার মান এবং যে প্রোডাকশন হয় অর্থাৎ উৎপাদন সেটা কি হয় অনেকটাই কম হয়। তাই ওই অঞ্চলটাকে আমরা কি বলে থাকি ভাঙ্গার। তো এই অঞ্চলটাকে আমরা কোথায় কোথায় লক্ষ্য করা যায়? প্রাচীন পলি মৃত্তিকা ঠিক উত্তরবঙ্গ থেকে নেমে আসলে কি পাওয়া যায়? মালদা, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর, এই যে 3টে জেলা, এই 3টে জেলাতে এই প্রাচীন পলি মৃত্তিকা লক্ষ্য করা যায়, যাকে আমরা কি বলছি ভাঙ্গার। এর পরবর্তী অংশে আমরা দেখতে পাবো আর একটা পলি মৃত্তিকা যেটা হচ্ছে নবীন পলি মৃত্তিকা। এই নবীন পলি মৃত্তিকাকে আমরা স্থানীয় ভাষায় কি বলে থাকি খাদার। এই পলি মৃত্তিকাকে আমরা স্থানীয় ভাষায় খাদার বলে থাকি। কেন বলি? অর্থাৎ ওই যে সমস্ত অঞ্চলকে বর্তমানে নদী প্লাবিত করতে পারছে, অর্থাৎ যেখানে নদী তার পলিকে সঞ্চয় করতে পারছে সেই সমস্ত অঞ্চলকে আমরা এই নবীন পলি মৃত্তিকা বলে আখ্যায়িত করব। তো এই অঞ্চলটাকে আমরা কি বলছি খাদার। এই অঞ্চলটা প্রচণ্ড পরিমাণে উর্বর। কেন?
কারণ নদী প্লাবিত হওয়ার দরুন যে পলি সেখানে সঞ্চয় হচ্ছে, সেই পলি অনেকটাই উর্বর, আর এই মাটিতে কি হয়, যে কোনো ফসল খুব বেশি পরিমাণে উৎপাদন করতে পারে। তাই এই অঞ্চলটাকে আমরা বলবো নবীন পলি মৃত্তিকা। কোন কোন জেলা, যদি আরেকটু নিচে নেমে আসো তাহলে দেখতে পাবে মুর্শিদাবাদ, তারপর কি, তারপর বর্ধমানের কিছুটা অংশ, আরও যদি নিচে নেমে আসো উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতার কিছুটা অংশ, এই নবীন পলি মৃত্তিকা। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই অঞ্চলগুলোর মধ্যে দিয়ে কাছে পিঠে কোনো বড় নদী প্রবাহিত হয়েছে, যার জন্য সেই দুই অংশে পলি সঞ্চয় হয়ে এই অঞ্চলটাকে উর্বর করে দিয়েছে। ঠিক আছে, পরের অংশ ল্যাটেরাইট মৃত্তিকা, অর্থাৎ এখানকার মাটি লালচে প্রকৃতির। ঠিক আছে, এখানকার মাটি লালচে প্রকৃতির, আর এই মৃত্তিকাতে নবীন পলি মৃত্তিকার তুলনায় কম পরিমাণে ফসল উৎপাদন এবং চাষ হয়। ঠিক আছে, এই অঞ্চলটা কোনগুলো জেলার মধ্যে পড়বে, যদি দেখো পশ্চিম দিক দিয়ে তাহলে পড়বে বাঁকুড়া পড়বে, বীরভূম পড়বে, বর্ধমান পড়বে, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, আর ওই মেদিনীপুর এর কিছুটা অংশ। ঠিক আছে, এই অংশে পড়বে ল্যাটেরাইট মৃত্তিকা। লাল মৃত্তিকা, লাল মৃত্তিকা কোন কোন জায়গার মধ্যে পড়বে, এই লাল মৃত্তিকা পড়বে বাঁকুড়া আর বর্ধমানের কিছুটা অংশে। এরপরে আসি লবণাক্ত মৃত্তিকা, অর্থাৎ এই লবণাক্ত মৃত্তিকা মানে বুঝতেই পারছো যেখানে নোনা ভাব আছে। কোথায় নোনা ভাব আছে, সেই সমুদ্রের জল, অর্থাৎ সমুদ্র উপকূল তীরবর্তী যে সমস্ত অঞ্চল আছে সেই সমস্ত অঞ্চলের মৃত্তিকা কেমন, লবণাক্ত মৃত্তিকা। তাই যদি আমরা দেখি তাহলে পড়বো দীঘা উপকূল আছে, কাঁথি উপকূল রয়েছে। এরপর আসো জলাভূমি মৃত্তিকা। জলাভূমি মৃত্তিকা মানে এই অঞ্চলটা কি হয়, ওই তরাই টাইপের। তরাই তোমরা নিশ্চয়ই জানো যে পর্বতের পাদদেশীয় অঞ্চল, যে সমস্ত অঞ্চলে কি হয় স্যাঁতস্যাঁতে অবস্থায় অবস্থান করে, এবং যেখানে ওই জলাভূমিতে যে সমস্ত উদ্ভিদ চাষ হয় সেইগুলো লক্ষ্য করা যায়। তো এইগুলো কোথায় কোথায় দেখা যাবে, প্রথমেই দেখি সুন্দরবনে দেখা যাবে, সেই সুন্দরবন ছাড়াও আর কোথায় দেখা যাবে, জলপাইগুড়ি জেলায় দেখা যাবে কিছুটা, আর দেখা যাবে কোচবিহার জেলায়। এবার আমরা দেখব পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ। দেখো মূলত এই 5টি ভাগে ভাগ করা যায়, এর পাশাপাশি অনেক অংশে বিভক্ত করা যায়, কিন্তু তোমরা এই 5টি অংশকেই মনে রাখবে। চিরহরিত অরণ্য, পর্ণমোচী, আলপিও, পার্বত্য আর ম্যানগ্রোভ অরণ্য। চিরহরিত নামেতেই তুমি বুঝতে পারছো এর অর্থ, অর্থাৎ যে সমস্ত অরণ্যের উদ্ভিদ কি হয়, চির মানে সবসময়, হরিত মানে সবুজ হয়ে থাকে। ঠিক আছে, সেই সমস্ত অরণ্যগুলোকে আমরা কি বলবো, চিরহরিত অরণ্য। তো এই চিরহরিত অরণ্যে কী কী গাছ দেখা যায়, দেখা যায় বট গাছ, অশ্বত্থ গাছ, শিশু গাছ দেখা যায়, আর মেহগনি গাছ দেখা যায়। এছাড়াও দেখা যায়, কিন্তু এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। পর্ণমোচী অরণ্য বা পাতাঝরা অরণ্য, অর্থাৎ এই অরণ্যের উদ্ভিদে একটা নির্দিষ্ট সময়ে পাতাটা ঝরে যায় এবং কি হয় পুনরায় পাতা গজিয়ে সুন্দর এক সবুজ অংশ গড়ে তোলে, এই পর্ণমোচী অরণ্য। কি কি উদ্ভিদ দেখা যায় এখানে, এখানে দেখা যায় শাল দেখা যায়, সেগুন দেখা যায়, নিম দেখা যায়, এই সমস্ত উদ্ভিদ লক্ষ্য করা যায়। আলপিও, আলপিও অরণ্যে কী কী উদ্ভিদ দেখা যায়, দেখবে ছোট ছোট ঝোপঝাড় দেখা যায়, আর রডোডেনড্রন বলে একটি গাছ লক্ষ্য করা যায় এই অংশে। পার্বত্য অরণ্য, পার্বত্য অরণ্য সেই পর্বত, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত অঞ্চলে যে অরণ্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে পার্বত্য অরণ্য। এই পার্বত্য অরণ্যে কী কী লক্ষ্য করা যায়, কিছু স্পেসিফিক গাছ লক্ষ্য করা যায়, পাইন গাছ, ফার গাছ, স্প্রুস, এই সমস্ত গাছ লক্ষ্য করা যায় এই অঞ্চলে। লাস্ট আসছে ম্যানগ্রোভ অরণ্য, একমাত্র লক্ষ্য করা যায়, যদি লক্ষ্য করো সেটা হচ্ছে সুন্দরবনে। সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। কী কী গাছ দেখা যায়, গাছ দেখা যায় সুন্দরী গাছ, গরান গাছ, গেওয়া গাছ, হোতাল, এই সমস্ত গোলপাতা, এই সমস্ত গাছ এই ম্যানগ্রোভ অরণ্যে লক্ষ্য করা যায়। এর আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম এই সম্বন্ধে, অর্থাৎ এখানে এই সমস্ত অরণ্য লক্ষ্য করা যায়, সেখানে সেই অরণ্যের দুটি বৈশিষ্ট্যও লক্ষ্য করা যায়।
একটি হলো ঠেসমূল আর একটি হলো শ্বাসমূল, যেটি আমি তোমাদেরকে ছবির সাথে কি করেছিলাম, বুঝিয়েছিলাম। এবার আমরা দেখব যে পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কি কি লক্ষ্য করা যায়, সেটা বিখ্যাত জায়গা হোক বা গুরুত্বপূর্ণ টপিক হোক, ঠিক আছে। তো প্রথমে দেখব দর্শনীয় স্থান দার্জিলিং, সবার ওপরে দার্জিলিং। সেই দার্জিলিংকে নিয়ে আমি তোমাদের অনেকগুলো টপিক পড়িয়েছিলাম, সেইগুলো এখানে আছে। কি কি বলেছিলাম, দার্জিলিংয়ে একটা পর্বত শ্রেণী রয়েছে যেটা হচ্ছে সিঙ্গালীলা পর্বত শ্রেণী, অর্থাৎ সেই ক্লাস এর উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। সেই ক্লাসে উদাহরণ দিয়ে যে সিঙ্গালীলা পর্বত শ্রেণীকে বুঝিয়েছিলাম, সেই দার্জিলিংয়ে রয়েছে সিঙ্গালীলা পর্বত শ্রেণী, যার একটি গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ সান্দাকফু, যেটা হচ্ছে হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা এইখানে রয়েছে, সান্দাকফু আর সিঙ্গালীলা পর্বত শ্রেণী। এছাড়া কী কী রয়েছে, ঘুম স্টেশন রয়েছে, টাইগার হিল রয়েছে, আছে চা বাগান, আছে রোপওয়ে, ঠিক আছে, আর টয় ট্রেন। রোপওয়ে অর্থাৎ সেই ঝুলন্ত দড়ি দিয়ে যেটা আমাদের পর্বত অংশে যেগুলো লক্ষ্য করা যায়, সেই দার্জিলিংয়ে রয়েছে এটা রোপওয়ে আর টয় ট্রেন, ঠিক আছে। এরপর আছে জলপাইগুড়ি জেলা। তোমাদেরকে বলেছিলাম যে তিস্তা নদীর সেই প্রবাহমান দিক, যেটা জলপাইগুড়ি জেলাকে কি বুক চিরে দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ এই জলপাইগুড়ি জেলা এই তিস্তা নদীর কি তীরবর্তী শহরে অবস্থিত, ঠিক আছে। আর এখানে দেখা যায় একটা গুরুত্বপূর্ণ অবস্থান, যেটা হচ্ছে জলদাপাড়া, ঠিক আছে। আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারে কী কী লক্ষ্য করা যায়, আলিপুরদুয়ারে লক্ষ্য করা যায় বক্সা অরণ্য আর গরুমারা, এই দুটো গুরুত্বপূর্ণ। মালদা, মালদায় দেখা যায় আম, যেটা হচ্ছে ফজলি আম, সেই আম এই মালদা বিখ্যাত। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আমরা সাধারণত উত্তর দিনাজপুরে একটা পাখির আলয় দেখা যায়, অর্থাৎ এখানে পাখিদের কি করা হয়, যে অনেক পাখির এক সমাহার এইখানে লক্ষ্য করা যায়, সেই পাখির আলয় যার নাম কুলিক, সেটা দেখা যায় এই উত্তর দিনাজপুরে, ঠিক আছে। আর এই সমস্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানিক কেন্দ্র লক্ষ্য করা যায়। আমি যে পয়েন্টগুলো এখানে তোমাদের সামনে লিখেছি, এইটুকু পড়লেই যথেষ্ট, এর বাইরে আর তোমাদের পড়তে হবে না। এরপর দেখব আমরা এই সমস্ত জেলাগুলোর গুরুত্বপূর্ণ কি না দর্শনীয় স্থান এবং কি কি কারণে এই জেলাগুলি বিখ্যাত। প্রথম দেখব মেদিনীপুর, ঠিক আছে। এই মেদিনীপুর অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, যেটা কংসাবতী নদীর তীরে অবস্থিত। এই পূর্ব আর পশ্চিম মেদিনীপুর অনেক গুরুত্বপূর্ণ কি না আগেকার দিনের মানুষ যারা অনেক এই পড়াশোনার দিকে নাম রয়েছে, সে সমস্ত ব্যক্তির নাম এই মেদিনীপুর জেলায় জড়িত রয়েছে। এই মেদিনীপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দীঘা লক্ষ্য করা যায় এখানে, অর্থাৎ সমুদ্র সৈকত বা সমুদ্র উপকূল। আর এই মেদিনীপুরে কি কি গুরুত্বপূর্ণ কলেজ আর স্কুল লক্ষ্য করা যায়। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ নদীটি অর্থাৎ শহরটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত, অর্থাৎ সেই ভাগীরথী আর পদ্মা যেটা মুর্শিদাবাদ দিয়ে নেমে গেছে, একদিকে চলে গেছে বাংলাদেশে যেটা পদ্মা নাম নিয়ে, আর একটা দিক চলে গেছে ভাগীরথী হুগলি মুর্শিদাবাদ দিয়ে, ঠিক আছে। সেই ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কিসের জন্য বিখ্যাত, ঠিক আছে। এই মুর্শিদাবাদে কি কি হয় সেটা তোমাদের আগে জানতে হবে। তো এই মুর্শিদাবাদ বিভিন্ন প্রকার শিল্পের জন্য বিখ্যাত, ঠিক আছে। কি কি শিল্প, এখানে তাঁত আর সিল্কের বিভিন্ন রকম শিল্প লক্ষ্য করা যায়। বীরভূম আর বাঁকুড়া, তাঁত আর সিল্কের শাড়ি এই বীরভূমে বিখ্যাত, তাঁত আর সিল্কের শাড়ি এই বীরভূমে বিখ্যাত। আর বাঁকুড়া জেলায় একটা শিল্প লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে টেরাকোটার শিল্প, টেরাকোটার শিল্প এই বাঁকুড়া জেলায় লক্ষ্য করা যায়। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, যেটা হচ্ছে সেই উপকূল এলাকা, যেখানে কি না সুন্দরবনের অধিকাংশ এলাকাটা দক্ষিণ 24 পরগনায় অন্তর্গত। এটা এখানে কি লক্ষ্য করা যায়, এখানে বিভিন্ন প্রকার মাছ কি হয় উৎপাদন হয় সুন্দরবন অঞ্চলেতে, আর এখানে বিভিন্ন প্রকার পানি আর অরণ্য লক্ষ্য করা যায়।
বর্ধমানের দুটো বিখ্যাত জিনিস বিখ্যাত, একটা হচ্ছে মিহিদানা আর একটা হচ্ছে সীতাভোগ। এছাড়াও গুরুত্বপূর্ণ স্কুল কলেজ এইখানে লক্ষ্য করা যায়। হুগলি জেলা হচ্ছে এই হুগলি জেলার যে জিটি রোড আছে সেই জিটি রোড সংলগ্ন এলাকাতে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এবার আমরা দেখব আরও কয়েকটি জেলার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। প্রথমে আমরা দেখব নদিয়া। সেই নদিয়া যেখানে কৃষ্ণনগর অবস্থিত, সেটা কিসের জন্য বিখ্যাত তোমাদেরকে নিশ্চয়ই বলার দরকার পড়ে না। সেই পুতুল আর সেই বিখ্যাত সরপুরি, ঠিক আছে, সেই বিখ্যাত কাবার সরপুরিয়া আর সেই মাটির পুতুল, যেটা কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া জেলার একটি স্থান কৃষ্ণনগরে অবস্থিত। পুরুলিয়া এইখানে কি না, এখানে অনেকগুলি মালভূমি এলাকা এবং পার্বত্য এলাকা অবস্থান করছে। সেই পুরুলিয়ার গুরুত্বপূর্ণ স্থানটি হলো অযোধ্যা পাহাড়। আর এই পুরুলিয়ায় একটা বিখ্যাত নাচের যে অবস্থান সেটা লক্ষ্য করা যায়। সেই নাচটি হলো ছৌ নাচ। আর এখানে গুরুত্বপূর্ণ স্থান অযোধ্যা পাহাড়। লাস্ট আসছি কলকাতা কি, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী, ঠিক আছে। আর এখানে সমস্ত কিছুই লক্ষ্য করা যায়, স্কুল কলেজ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, মিউজিয়াম, চিড়িয়াখানা, বিমানবন্দর, পাতাল রেল, এই সমস্ত কিছু এই কলকাতাতে লক্ষ্য করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি এই ক্লাস থেকে তোমাদের কোনো জায়গায় অসুবিধা বা প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাস থেকে যদি তোমাদের নোটস, পিডিএফ, এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে LRNR অ্যাপটিকে ডাউনলোড করে নেবে এবং সেটাকে ব্যবহার করতে থাকবে। ধন্যবাদ।